প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর কিছু নমুনা প্রশ্ন অর্থাৎ অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ইন্টারেক্টিভ ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? তো আমরা জানি গাজরে প্রধানত ক্যারোটিন পাওয়া যায়, ঠিক আছে? তো এজন্যই আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, গাজরে প্রধানত ক্যারোটিন পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? আমি তোমাদের সবসময় বলে এসেছি, তোমরা একটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাডেক, ঠিক আছে? তোমরা সেটা হচ্ছে অ্যাডেক, এই অ্যাডেক শব্দটি মনে রাখবা। অ্যাডেক লিখতে কি কি লাগে? এ ডি ই কে। এই যে এ ডি ই কে, এই চারটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে যেহেতু তোমাদের অপশনে ছিল 1 নম্বর ও 2 নম্বরে এডিইকে ছিল, তাই উত্তর হবে খ, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, এখানে অপশনগুলো লিখে রাখা উচিত ছিল আমার, যাই হোক। আচ্ছা, প্রশ্ন 3, তার আগে উদ্দীপকটি পড়ে নেই। উদ্দীপক, মাহির ফাস্ট ফুড পছন্দ করে কিন্তু আম্মি প্রাকৃতিক খাবার খায়। আচ্ছা, আম্মির খাবারের বা শাকসবজির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অর্থাৎ শাকসবজি কি করে? শাকসবজি ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখে। 4 নম্বর প্রশ্ন, আচ্ছা, মাহিরের খাবারের ক্ষতিকর কারণ, ঠিক আছে, বা ফাস্টফুডের ক্ষতিকর কারণ, এটি একে তো দাঁত নষ্ট করে, দ্বিতীয়ত ভিটামিনের অভাব ঘটায়, আর একটা কি, চর্বি জমায়। তাই সঠিক উত্তর 3টিই হবে, ঠিক আছে? 1, 2 ও 3। এই যে ফাস্টফুড, এতে চিনি থাকে, তাই এটিতে দাঁত নষ্ট হয়। এটিতে তেমন কোনো ভিটামিন থাকে না, তাই এটি ভিটামিনের অভাব ঘটায়। এবং এটিতে যেহেতু অনেক তৈলাক্ত পদার্থ থাকে, তাই এটি চর্বি জমায়। বোঝা গেল? আচ্ছা, পরের স্লাইড কি বলছে? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। আচ্ছা, পরের স্লাইডে কিছু কোশ্চেন আছে। পরিপোষক কাকে বলে? খাবারের যে উপাদানগুলো শরীরের গঠন, বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ সরাসরি ভূমিকা পালন করে, তাকে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলা হয়, ঠিক আছে? তাহলে পরিপোষক কি? শরীর গঠন, বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধে সরাসরি ভূমিকা পালন করে, তারাই হচ্ছে পরিপোষক, ঠিক আছে? আচ্ছা, জেরো, এটা একটু সরাই দেই, তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, জেরোপ্যাথ্যালেমিয়া কি? ঠিক আছে, এটা এক ধরনের চোখের রোগ। জেরোপ্যাথ্যালেমিয়া কি? ভিটামিন এ এর অভাবে চোখের কর্নিয়ায় অস্বচ্ছ স্তর পড়ে, শুকিয়ে যাওয়ার অবস্থাকে জেরোপ্যাথ্যালেমিয়া বলে। এর ফলে অন্ধত্ব হতে পারে। তাহলে জেরোপ্যাথ্যালেমিয়া কি? ভিটামিন এর অভাবে এই যে দেখো চোখের কর্নিয়া, এই চোখের কর্নিয়ার কি পানিটা শুকিয়ে যায় এবং চোখটা ঘোলা হয়ে যায়, এটাকেই বলা হয় জেরোপ্যাথেলিমিয়া। আচ্ছা, তনু, ঠিক আছে? 14 বছরের তনুর ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার। ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে, খাওয়ার রুচি নেই, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে। খুব সম্ভবত তনুর বিএমআই কম। বিএমআই নির্ণয়ের সূত্রটা মনে আছে তো? ওজনকে ভাগ দিবা উচ্চতার বর্গ দিয়ে, মনে আছে তো? ক্লাসে পড়াইছি। তাহলে যেটা রেজাল্টটা নামবে সেই রেজাল্টটা দেখতে হবে। যদি রেজাল্টটা 18.5 থেকে 24.5 এর মধ্যে হয় তাহলে ঠিক আছে, যদি এর কম হয় তাহলে ঠিক নেই, যদি এর বেশি হয় তাহলেও ঠিক নেই, ঠিক আছে? তাহলে তনুর বিএমআই খুব সম্ভবত কম। এরপর হচ্ছে বিএমআই নির্ণয় ও ব্যাখ্যা। তনু, যার শরীরের ওজন কম ছিল, তাই না? সেখানে কি করতে হয় বলছিলাম, যে ওজন দিয়ে ওজনকে ভাগ করতে হয় উচ্চতার বর্গ দিয়ে, ঠিক আছে? তাহলে উচ্চতার বর্গ হচ্ছে 2.25, অর্থাৎ 1.5 এর স্কোয়ার করলে 2.25 আসে, এবং
উত্তর আসে 15.56, যা 18.5 এর কম, নাকি? তা 18.5 এর কম হলে তার বিএমআইও কম, এজন্য তার শরীরে রোগ দেখা দিয়েছে। বুঝতে পেরেছি? ফলাফল আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 24.9। তনুর বিএমআই হলো 15.56। সেটা কি এই যে 18.5 থেকেও কম? 15 বড় নাকি 18 বড়? 18 বড়, 15 ছোট, তাই তনুর বিএমআই কম, স্বাভাবিকের থেকে কম। তাই কি তনু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল তনুর সমস্যা সমাধানের উপায় কি? ঠিক আছে। আচ্ছা, তনুর সমস্যা সমাধানের উপায়: উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, ওজন বাড়াতে শর্করা ও আমিষ গ্রহণ করতে হবে। তাহলে কি তনুর কি করতে হবে? ওজন বাড়াতে হবে। আর ওজন বাড়াতে একে তো শর্করা, দ্বিতীয় হচ্ছে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। রঙিন ফল ও সবজি খেতে হবে। ত্বকের দাগ ও অরুচি দূর করতে ভিটামিন ও খনিজ প্রয়োজন, তাই তনুকে বেশি বেশি করে শাকসবজি খেতে হবে। আর জীবনযাপন: তনুর বাইরের খাবার বর্জন ও পুষ্টিবিদের পরামর্শ মেনে চলা উচিত। সে যেন বাইরে ফাস্ট ফুড না খায়, ঠিক আছে? চিজ, বার্গার, চিপস, ভাজাপুরা, পরোটা, সিঙ্গারা এগুলো যেন সে না খায়। আর সে যেন পুষ্টিবিদের পরামর্শ মেনে চলে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপরে আমরা চলে আসলাম সৃজনশীল অংশে। সৃজনশীল প্রশ্ন 2, খাদ্য পিরামিড। আচ্ছা, প্রথমে আমরা একটু খাদ্য পিরামিডটা দেখি। ঠিক আছে। এ উপরে হচ্ছে সবার উপরে কি স্নেহ জাতীয় পদার্থ বা খাদ্য, মাঝামাঝি কি? মাঝামাঝি হচ্ছে আমিষ। আমিষ মানে কি বলতো? মাছ, মাংস। আমিষও কমই খেতে হবে, তুলনামূলক কম খেতে হবে। তারপরে কি? ভিটামিন বা ফল বা শাকসবজি। ঠিক আছে, এই শাকসবজি বা ফল বেশি করে খেতে হবে, নাকি? এটা বেশি করে খেতে হবে। এক তো শাকসবজি আর একটা হচ্ছে ফল। আর কি? শর্করা। শর্করা মানে কি? এই যে ভাত, আলু, রুটি, তাই না? রুটি, এগুলো হচ্ছে শর্করা। এগুলো সব থেকে বেশি খেতে হবে। চিত্রের এ, বি, সি এবং ডি অংশগুলো লক্ষ্য করো। আমরা লক্ষ্য করছি এ হচ্ছে সব থেকে কম যেটা খাবো আমরা, স্নেহ চর্বি, বি হচ্ছে আমিষ, সি হচ্ছে ভিটামিন মানে ফলমূল শাকসবজি, আর ডি হচ্ছে শর্করা। ঠিক আছে। আচ্ছা, তো 1 নম্বর প্রশ্ন আমাদের রাফেজ কি, তাই না? আমাদের 1 নম্বর প্রশ্ন রাফেজ কি? উত্তর হবে শস্যদানা বা সবজির অপাচ্য আঁশযুক্ত অংশ, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ঠিক আছে, তো তুমি এক কথায় বলতে পারো শস্যদানা বা সবজির যে অংশ অপাচ্য এবং আঁশযুক্ত তাকেই রাফেজ বলে। আর রাফেজের উপকারিতা হচ্ছে এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আচ্ছা, খ নম্বর প্রশ্ন ছিল কোন প্রোটিনের পুষ্টিমূল্য বেশি? উত্তর প্রাণীজ প্রোটিন। আচ্ছা, প্রোটিন কিন্তু 2 ধরনের, মনে আছে তো? প্রোটিন 2 ধরনের, কি কি? উদ্ভিজ্জ প্রোটিন আর প্রাণীজ প্রোটিন। এই মাছ, ডিম আর দুধ এই সবগুলোই হচ্ছে প্রাণীজ প্রোটিন। তাহলে উদ্ভিজ্জ প্রোটিন কোনগুলো? ওই যে ডাল, শিম, বরবটি, বাদাম, বীজ জাতীয় খাবার, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। ঠিক আছে, তো উদ্ভিজ্জ আমিষে কিন্তু প্রয়োজনীয় সব কয়টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না। অন্যদিকে প্রাণীজ আমিষ মানে মাছ, মাংস, ডিম, দুধ এগুলোতে প্রায় 20টির মতো অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এজন্য প্রাণীজ আমিষ বা প্রাণীজ প্রোটিন এটার পুষ্টিমূল্য বেশি। দেখো, সেটাই কিন্তু বলা হয়েছে, কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে, যা উদ্ভিজ্জ প্রোটিনে সবসময় থাকে না। তাহলে মাছ, মাংসে যে পরিমাণ প্রোটিন আমরা পাবো সেটা কিন্তু ডাল, সিম, বরবটি এটাতে পাবো না। সেটাই তুমি যদি বুঝো তুমি পরীক্ষার খাতায় উত্তর করে আসতে পারবে। এরপরে বলছিল যে এ ধরনের খাবার, মানে ওই যে ফুড পিরামিডে যে এ ছিল না, এই যে এ একদম সবার মাথায় যেটা, তাই না? এই যে এ কোন ধরনের খাবার আমরা কিন্তু জানি, এ হচ্ছে চর্বি জাতীয় খাবার, কারণ এই খাবারটাই সব থেকে কম খেতে হয়।
আচ্ছা, এখন প্রশ্ন করছে যে এ বা চর্বি বা স্নেহ কেন পিরামিডের সব থেকে শীর্ষে, মানে সবার উপরে, কেন অল্প জায়গায়, সে কেন অল্প একটু জায়গায় আছে? কারণ হচ্ছে চর্বির ক্যালোরি মাত্র অনেক বেশি। আমরা যদি ভুলে বেশি পরিমাণ তেল চর্বি খাই তাহলে আমাদের মেদভুঁড়ি বেড়ে যাবে ও বিভিন্ন রোগ সৃষ্টি হবে। তো সেটাই এখানে বলছে যে এ চিহ্নিত খাবারটি হচ্ছে তেল বা চর্বি, এর রয়েছে উচ্চ ক্যালোরি। এই খাবারগুলো তেল চর্বি কম পরিমাণে খেলেও বেশি শক্তি দেয়। ঝুঁকি: অতিরিক্ত গ্রহণে মেদ ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। একে তো মেদ মানে কি? চর্বি, তাই না? তোমার পেটের চামড়া কি হবে বলো তো? মোটা হয়ে যাবে। হুম, একে তো চর্বি বেড়ে যাবে, আর এক কি হবে বলো তো? হার্টে সমস্যা দেখা দেবে। হার্টে কি হয়? হার্টে ব্লক হয়ে যায়, ঠিক আছে? আমাদের ধমনী ও শিরা থেকে যে রক্ত চলাচল করে সেই রক্তে চর্বি এভাবে জমে যাবে, ঠিক আছে? জমে পথটা ব্লক হয়ে যাবে, এজন্য হার্টে সমস্যা হয়। তো সিদ্ধান্ত হচ্ছে সবচেয়ে কম খেতে হবে বলেই একে পিরামিডের সবচেয়ে ছোট অংশে বা শীর্ষে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে এ চিহ্নটা অংশ হচ্ছে চর্বি, আর চর্বিটা কম খেতে হয় কারণ বেশি খেলে আমাদের মেদ বা ভুঁড়ি বেড়ে যায় এবং হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, শেষ প্রশ্ন এই সৃজনশীলের, ডি বা শর্করা কেন পরিমিত খেতে হয়? হুম, এই যে ডি, ডি কিন্তু পিরামিডের সব থেকে শেষে, এটা কিন্তু বেশি পরিমাণে খাবো, তাই বলে এত বেশি পরিমাণে খাওয়া যাবে না, হ্যাঁ, যাতেও আমাদের ডায়াবেটিক্স সহ নানা রোগ হয়। দেখো, শর্করা শক্তির প্রধান উৎস এবং বিপাক ক্রিয়ায় অপরিহার্য। সতর্কতা: চাহিদার চেয়ে বেশি শর্করা খেলে তা চর্বি হিসাবে জমা হয়। ফলাফল: ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি থাকে। উপসংহার: তাই অপরিহার্য হলেও এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা জরুরি, ঠিক আছে? আমি কিন্তু এখানে শর্টে লিখছি। এই 4টা পয়েন্ট যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি আরো বেশি উত্তর লিখে আসতে পারবা। যে উদ্দীপকের দুঃখিত, উদ্দীপকের ডি চিহ্নিত অংশটি হচ্ছে শর্করা বা শ্বেতসার। তা আমরা জানি শর্করা বা শ্বেতসার শক্তির প্রধান উৎস, এটি আমাদের শরীরে শক্তির যোগান দেয়। কিন্তু এটি যদি আমরা চাহিদার চেয়ে বেশি পরিমাণে খাই তাহলে অতিরিক্ত শর্করা আমাদের শরীরে চিনি হিসাবে জমে থাকবে এবং যার ফলে আমাদের কিডনি বিকল সহ ডায়াবেটিক্স রোগ বা বহুমূত্র রোগ হতে পারে। এগুলো লিখবা। আবার শর্করা বেশি পরিমাণে খেলে একটা সময় শর্করা আমাদের শরীরে মেদ হিসেবে জমতে থাকে, এর ফলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি হয়ে যাবে। তো এজন্য শর্করা যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে ডায়াবেটিক্স, ওজন বৃদ্ধি সহ বিভিন্ন রোগ হতে পারে। তাই এটি পরিমাণে বেশি হলেও তাই বলে এত পরিমাণে খাওয়া যাবে না যে আমাদের রোগ ব্যাধি হয়। এজন্য এটাকে কি করতে হবে? পরিমিত খেতে হবে, তাই না? এটাই বলবা। তাই এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। আচ্ছা আচ্ছা, এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন হচ্ছে মানব শরীর স্থূলকায় হয় কেন? অর্থাৎ সহজ ভাষায় মানুষের শরীর মোটা হয় কেন, ঠিক আছে? উত্তর হচ্ছে পরিশ্রমের তুলনায় বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে বাড়তি ক্যালোরি চর্বি হিসাবে জমা হয়ে শরীর স্থূলকায় হয়, ঠিক আছে? যেমন তুমি যদি বেশি পরিমাণে ভাত খাও, বেশি পরিমাণে তেল চর্বি খাও, ঠিক আছে? তুমি যদি বেশি পরিমাণে ভাত এবং বেশি পরিমাণে তেল জাতীয় খাবার খাও তাহলে তোমার সেটা কি হবে? মেদ বা চর্বি হিসাবে জমবে এবং তুমি কি হবা? তুমি হয়ে যাবা মোটা। এটাকেই শুদ্ধ ভাষায় বলে স্থূলকায়। এখন যদি তুমি স্থূলকায় কথার অর্থই না জানো তাহলে তো তুমি পরীক্ষায় এটা উত্তরই করতে পারবা না। যদি স্থূলকায় অর্থ বোঝো তাহলে তুমি বুঝবা যে মানুষের শরীর মোটা হয় কেন, এটার উত্তর লিখতে হবে। আর তুমি তো জানোই যে বেশি বেশি খেলে অতিরিক্ত খাবার আমাদের শরীরে মেদ বা চর্বি হিসাবে জমা হয় এবং মানুষ মোটা হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্নটা কি? মাছের স্নেহ পদার্থকে কি বলে? উত্তর: মাছের স্নেহ পদার্থকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত চর্বি বলা হয়। হ্যাঁ, এটি কিন্তু খুবই উপকারী, জানো? মাছের তেল এটা আসলেই শরীরের জন্য উপকারী। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী। তাহলে মনে থাকবে তো যে মাছের তেল বা চর্বিকে বলা হয়
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি আমাদের হার্টের জন্য এবং আমাদের ব্রেইনের জন্য খুবই উপকারী। মনে থাকবে তো? আচ্ছা, এরপরে শীতকালে খাদ্য সহজে নষ্ট হয় না কেন? আমরা সবাই জানি যে কম তাপমাত্রায় ব্যাকটেরিয়ারা ধীরে ধীরে বাড়ে, এজন্য শীতকালে খাদ্য নষ্ট হয় না। দেখো, এক হচ্ছে তাপমাত্রা কম থাকে। এখন তাপমাত্রা কম থাকলে লাভটা কি? ব্যাকটেরিয়া ও অণুজীবের বংশবৃদ্ধি ধীর হয়ে যায়। ঠিক আছে, তুমি বলবা শীতকালে তাপমাত্রা কম থাকে এবং কম তাপমাত্রায় ব্যাকটেরিয়া ও অণুজীবের বংশবৃদ্ধি ধীর হয়ে যায়, তারা বেশি বাড়তে পারে না এবং তাদের সংখ্যাও বেশি বৃদ্ধি পায় না এবং তারা এনজাইম উৎপন্ন করতে পারে না। এই এনজাইমের কার্যকারিতা কমে যায়। এর ফলে শীতকালে খাদ্য সহজে নষ্ট হয় না বা খাবার দীর্ঘক্ষণ সতেজ থাকে। আচ্ছা, পরের প্রশ্ন কি? কর্মবিরতিকে বিশ্রাম বলা হয় কেন? ঠিক আছে, তুমি যদি কাজ করা থামিয়ে দাও সেটাই এক প্রকারের বিশ্রাম। কর্মবিরতিকে বিশ্রাম বলা হয় কেন? বিশ্রাম শরীরের টিস্যুর ক্ষয় পূরণ করে এবং হারানো শক্তি ফিরিয়ে এনে শরীরকে পুনরায় কাজের উপযোগী করে তোলে। তাই কর্মবিরতিকে বিশ্রাম বলা হয়। তুমি যদি কর্মবিরতি বা কাজের বিরতি দাও, তাহলে আমাদের কাজ করতে করতে আমাদের যে টিস্যু আছে শরীরে, এই টিস্যুগুলো ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, এভাবে হাত নাড়াতে নাড়াতে, শরীর নাড়াতে নাড়াতে টিস্যু ক্ষয়প্রাপ্ত হয়। তো আমরা যদি কর্মবিরতি দেই, তাহলে এই টিস্যুগুলো পুনরায় তৈরি হয়, পুনরায় এর ক্ষয় পূরণ হয় এবং আমাদের শক্তি ফিরিয়ে আনে বা ব্যাটারি রিচার্জ হয়ে যায়। এই জন্য কর্মবিরতিকে বিশ্রাম বলা হয়। পঞ্চম প্রশ্ন, রাতে কেন কম খাবার খাওয়া ভালো? কারণ কি জানো? রাতে আমাদের হজম শক্তি কমে যায়। তোমার শরীর যদি খাবার খেয়ে হজমই না করতে পারে, তাহলে কি বেশি বেশি খাওয়া উচিত? না, এটাই বলতে হবে। রাতে শারীরিক পরিশ্রম ও বিপাক হার কমে যায়, ভারী খাবার হজম না হয়ে চর্বি হিসাবে জমা হয়। ঠিক আছে, তাহলে রাতে ভারী খাবার হজম হয় না এবং সেটা চর্বি হিসাবে জমা হয়, তাই হালকা খাবার খাওয়া উত্তম, অথবা বলতে পারো তাই রাতে কম খাবার খাওয়া ভালো। চলে যাই আমাদের শেষ স্লাইডে। আজকের ক্লাসটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমরা কিন্তু এভাবেই ছবির সাহায্যে সুন্দর করে ইন্টারেক্টিভ ক্লাস নিয়ে আসবো, যাতে করে ভিডিও দেখেই তোমার পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের সঙ্গেই থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই।